রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। হাউস অব কমন্সে তাকে দেয়া হলো আবেগ ঘন বিদায়। ইউর সাথে কিয়েভের ড্রোন উৎপাদন চুক্তি সই। ইউক্রেনের মাটিতে বিদেশি সেনাদের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি রাশিয়ার। লিথুয়ানিয়ায় রুশ হামলার সম্ভাব্যতা নিয়ে করা অভিযোগকে ভীতিকর গল্প বলে প্রত্যাখ্যান করল ক্রেমলিন। জার্মানি নির্বাচনে আমেরিকার কোনো প্রকার হস্তক্ষেপ চান না বলে নিজের কঠোর অবস্থান জানালেন চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। রোমে বরফের মূর্তি গলিয়ে গ্রিন পিসের প্রতিবাদ। তুলে ধরা হলো জলবায়ু পরিবর্তনের ফলে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি। ইউরোপের হালনাগাদ বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে হাউস অব কমন্সে নিজের শেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নিলেন কেয়ার স্টারমার। বুধবার পার্লামেন্টে দাঁড়িয়ে নিজের দীর্ঘ রাজনৈতিক সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন তিনি। শেষ মুহূর্তের এই বিতর্কে কট্টর প্রতিদ্বন্দ্বী কেমি বেডনক ও কেয়ার স্টারমারের মধ্যে এক সৌজন্যপূর্ণ ও আবেগঘন কথোপকথন দেখা যায়। ব্রিটেনের পার্লামেন্টে বুধবার ছিল এক ঐতিহাসিক ও আবেগঘন পরিবেশ। নিজের শেষ প্রাইম মিনিস্টার কোয়েশ্চেন্স বা পিএমকিউতে অংশ নিয়ে কিয়ার স্টারমার ঘোষণা করেন এটাই তার রাজনৈতিক যাত্রার শেষ। 2024 সালে লেবার পার্টিকে ঐতিহাসিক জয় এনে দেয়া এই নেতা জানান তিনি দেশকে আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রেখে যাচ্ছেন এবং তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থন জানাবেন। This is the end of my political journey. In 6 years, went from historic defeat in 2019 to historic victory in 2024. And in 2 years in government, I leave the country in better shape than I found it. I am proud of everything that we have achieved. পার্লামেন্টের এই শেষ বিতর্কে স্টারমারের কট্টর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি বেডনকও তার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে হোয়াইট হাউস থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিতাড়িত হওয়ার পর স্টারমার যেভাবে তাকে লন্ডনে স্বাগত জানিয়ে পাশে দাঁড়িয়েছিলেন তার খণ্ডচিত্র উঠে আসে বেডনকের বক্তব্যে। রাজনীতির বাইরে স্টারমারের পরিবারের অবদানের কথাও স্মরণ করেন বিরোধী দলীয় নেতা। To enter public life. So I hope he will allow me to draw our time together to a close by thanking them for the love and support they have given him throughout his time in office. জবাবে কিয়ার স্টারমারও বিরোধী নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান ব্যক্তিগত কঠিন সময়ে যেমন তার পারিবারিক বাসভবন পুড়িয়ে দেওয়ার চেষ্টা কিংবা ভাইয়ের ক্যান্সারে মৃত্যুর সময় বেডনক দলমতের ঊর্ধ্বে উঠে তাকে সান্ত্বনা দিয়েছিলেন। We have had robust exchanges across this dispatch box, but she has extended kindness to me privately at very difficult times. বক্তব্য শেষে লেবার পার্টির আইন প্রণেতাদের করতালির পাশাপাশি দাঁড়িয়ে সম্মান জানানোর মধ্য দিয়ে কমন্স কক্ষ ত্যাগ করেন স্টারমার। আগামী কয়েকদিনের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন এবং অ্যান্ডি ব্রানহেম ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইউক্রেনে রুশ বাহিনীর জোড়া ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তি সই করেছে কিয়েভ। এর আওতায় যৌথভাবে বার্ষিক কয়েকশো হাজার ড্রোন তৈরি করবে তারা। এদিকে এই চুক্তির পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ইউক্রেনের মাটিতে পা রাখা যে কোনো বিদেশি সেনাকে সরাসরি লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের রাষ্ট্রীয় দিবসে কিয়েভের সেন্ট মাইকেল গোল্ডেন ডোম মনাস্ট্রির সামনে এক ঐতিহাসিক চুক্তি করল ইউরোপিয়ান ইউনিয়ন ও কিয়েভ। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং মালদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুর উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তির ফলে ইউরোপিয়ান প্রযুক্তির সহায়তায় ইউক্রেনের মাটিতে ড্রোনের উৎপাদন দ্বিগুণ করা হবে। বর্তমানে আমরা বছরে 10 মিলিয়ন ড্রোন তৈরি করছি। অংশীদারদের সাথে মিলে খুব শীঘ্রই এই সংখ্যা আমরা 20 মিলিয়নে নিয়ে যাব। একই সাথে আমরা নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন তৈরি করছি যা 2884 কিলোমিটার দূরের উমস্কো ক্ষেপণাস্ত্র শোধনাগারেও আঘাত হানতে সক্ষম।
ইউক্রেনের এই সক্ষমতা বৃদ্ধির মুখেই রাশিয়ার পক্ষ থেকে এসেছে চরম হুঁশিয়ারি। পশ্চিমা জোট ইউক্রেনে কোনো বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর চেষ্টা করলে তাদের সরাসরি সামরিক লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে মস্কো। Словом президента Франции Макрона, планы по развертыванию... তথাকথিত স্বেচ্ছাসেবী জোটের কোনো সামরিক দলকে ইউক্রেনে মোতায়েন করা আমাদের দেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি হবে মূলত একটি আন্তর্জাতিক আগ্রাসন এবং রাশিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমরা এমন যে কোনো সেনা দলকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব। каких-либо военных контингентов из стран. এই চরম উত্তেজনার মধ্যেই উত্তর পূর্বাঞ্চলীয় সুমি এবং দক্ষিণের বন্দরনগরী ওডেসায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। সুমিতে গাইডেড বোমা হামলায় অন্তত ৩ জন এবং ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। এর পাল্টা জবাবে ব্ল্যাক সিতে রুশ শ্যাডো ফ্লিটের 17টি তেল ট্যাঙ্কার এবং 2টি গ্যাস ট্যাঙ্কার সহ মোট 20টি রুশ জাহাজে ড্রোন হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। রণক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা আর কিয়েভের সাথে ইউরোপের এই নতুন সমীকরণ পুরো অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখন গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। লিথুয়ানিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার সম্ভাব্য হামলার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভীতিকর গল্প বলে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। বুধবার লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নৌসেদা এক সাক্ষাৎকারে দাবি করেন, রাশিয়ার পরিকল্পিত হামলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের জ্বালানি ও পরিবহন খাতের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি জনগণকে বিভ্রান্ত ও ব্রেইন ওয়াশ করার একটি অপচেষ্টা। বাল্টিক অঞ্চলে নেটোর সামরিক অবকাঠামো আরও শক্তিশালী করার অজুহাতে হিসেবেই রাশিয়াকে শত্রু বানানোর এই রাজনৈতিক খেলা চলছে। রাশিয়াকে কেন্দ্র করা অহেতুক ভীতি ছড়িয়ে লিথুয়ানিয়া মূলত নিজেদের সামরিকায়নের পথ খুঁজছে বলেও দাবি করে মস্কো। এগুলো জনগণকে বিভ্রান্ত করা আর সামরিকায়নের অজুহাত তৈরির একদম নতুন এক ভীতির গল্প। এটা করার জন্যই তারা আমাদের দেশকে শত্রু বানাতে চায়। আর সেই সূত্র ধরে পুরো বাল্টিক অঞ্চলে একের পর এক নেটো সামরিক অবকাঠামো বাড়িয়ে চলেছে। জার্মানির অভ্যন্তরীণ নির্বাচনে আমেরিকার হস্তক্ষেপ চান না দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। বুধবার এক বিবৃতিতে তিনি পরিষ্কার জানিয়ে দেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জার্মানির স্টেট নির্বাচনে আমেরিকান সরকার বা তাদের সহযোগী কোনো প্রতিষ্ঠানের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্জ বলেন, জার্মানি কখনোই আমেরিকার নির্বাচনের নাক গলায় না এবং ওয়াশিংটনের কাছ থেকেও একই ধরনের আচরণ প্রত্যাশা করে। ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপিয়ান নিরাপত্তার মতো দ্বিপাক্ষিক নানা ইস্যুতে যখন দুই দেশের বোঝাপড়া চলছে, ঠিক তখনই আমেরিকান প্রভাব নিয়ে এমন কঠোর অবস্থান নিলেন জার্মান চ্যান্সেলর। আমরা কখনোই আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করি না এবং ওয়াশিংটনের কাছ থেকেও একই আচরণ আশা করি। বিদেশ থেকে আমাদের রাজনৈতিক দলে অর্থায়ন করা সম্পূর্ণ বেআইনি। আমি আশা করি বিশ্বজুড়ে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো জার্মানির এই আইন মেনে চলবে। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারের বিরুদ্ধে সংগঠিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের 10ম বার্ষিকী পালিত হচ্ছে বুধবার। 2016 সালের 15 জুলাইয়ের ওই রক্তক্ষয়ী ঘটনায় 250 জনেরও বেশি মানুষ নিহত হন। এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির অভিযোগ, আমেরিকায় নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থকরা এই ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল। যদিও গুলেন এই ঘটনায় জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করেছেন। এই ঘটনার পর দেশ জুড়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে নজিরবিহীন শুদ্ধি অভিযান চালায় এরদোয়ান সরকার, যার জেরে চাকরিচ্যুত বা সাময়িক বরখাস্ত করা হয় প্রায় 150,000 সরকারি কর্মকর্তাকে। এছাড়া সামরিক বাহিনী থেকে বহিষ্কার করা হয় 20,000 সদস্যকে এবং 2,500-এরও বেশি মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দেশটির আদালত। ইটালির রাজধানী রোমে অসহনীয় তাপপ্রবাহের কবলে জনজীবন বিপর্যস্ত। এই চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবেলায় এবং জীবাশ্ম জ্বালানি কোম্পানির দায়বদ্ধতা নিশ্চিত করতে কলোসিয়ামের সামনে অভিনব প্রতিবাদ জানালো গ্রিনপিস। তীব্র রোদে গলতে থাকা বরফের মূর্তির প্রদর্শনীর মাধ্যমে তারা তুলে ধরেছেন জলবায়ু পরিবর্তনের ফলে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি। রোমের তীব্র দাবদাহে কলোসিয়ামের সামনে দৃশ্যমান এক করুণ বাস্তবতা। গ্রিনপিসের কর্মীরা বরফ দিয়ে তৈরি করেছেন 3টি বিশেষ মূর্তি, যা তাপপ্রবাহের শিকার কর্মজীবী মানুষের প্রতীক।
সূর্যের প্রখর তাপে মূর্তিগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির এক নীরব বার্তা দিচ্ছে। We are here in Rome during this heat wave to show the impact of climate change on common people, in particular on workers. আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রোমের তাপমাত্রা আগামী দিনে 100.4 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। জুন মাসের শেষ দিকে ইউরোপের পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি হিসেবেই অন্তত 10,650 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, আটলান্টিক থেকে নতুন তাপপ্রবাহ ধেয়ে আসায় ইউরোপের সামনে আরও কয়েক সপ্তাহ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। We request to tax the fossil fuel industries and to use this money to produce some activity of mitigation, adaptation, and this money to start the change in world. জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর মুনাফার বিনিময়ে পৃথিবী এখন গলছে। ইটালির এই প্রচণ্ড গরমে শ্রমিক শ্রেণীর মানুষ যখন জীবন বাজি রেখে খোলা আকাশের নিচে কাজ করছেন, তখন গ্রিনপিসের এই প্রতীকী প্রতিবাদ বিশ্বের নীতি নির্ধারকদের দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।